সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। ওকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের খুবই কি বলে রিলেটিভ একটা টপিক নিয়ে আজকে আমাদের সেশনটা। আমাদের রমজানে ইয়োগা কিভাবে আমরা করতে পারি, কি, কি করা উচিত, কি, কি করা উচিত না, কতটুকু করা উচিত ইয়োগা। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় মাঝহারুল ভাই। মাঝহারুল ভাইয়ের কথা যদি বলি, উনি হচ্ছেন ইয়োগিস্তান। অনেকেই ওনাকে ফেসবুকে দেখে থাকবেন। উনি প্রায় ফেসবুকে বিভিন্ন ভিডিওস করেন, বিভিন্ন লাইভ করেন। তো উনি হচ্ছে আমাদের ইয়োগিস্তান বাংলাদেশ যে প্রতিষ্ঠানটা আছে সেটার উনি ফাউন্ডার, এবং উনি সেখানে ইয়োগা ইনস্ট্রাক্টর হিসেবেও আছেন। আর মাঝহার ভাইয়ের হচ্ছে যে আমাদের যদি প্রফেশনাল দিক থেকে বলি, উনি হচ্ছেন যে জার্মান এমবাসিতে গত 5 বছর ধরে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কাজ করছেন। তো আমার মনে হয় যে আমি আর কথা না বাড়িয়ে ভাইয়ের কাছে চলে যাই। মানুষ অনেকে চলে এসেছেন। তো মাঝহার ভাই, আমরা শুরু করি আজকের সেশনটা। আচ্ছা, ঠিক আছে ফারিয়া, আপনাকে ধন্যবাদ। সবাইকে আবার আনুষ্ঠানিকভাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আজকের যে টপিকটা, এটা বেসিক্যালি ইয়োগা ইন রমাদান। আমি স্ক্রিন শেয়ারে চলে যাই, তারপর আমরা কথা শুরু করি। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় সবার কাছে সবাই দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে আসলে ইয়োগা ইন রমাদান হতে পারে এই টপিকটা একটু নতুন হতে পারে, বাট রমাদান আমাদের কাছে আসলে নতুন কিছু না, এটা অনেকের আমাদের সবার কাছেই পুরনো। তো এর মাঝখানে ইয়োগাটা আসলে কিভাবে রেলেভেন্ট হতে পারে, বা ইয়োগার কতটুকু আমরা এটাতে অ্যাপ্লাই করতে পারি রমাদানের মধ্যে, এই বিষয়টাকে একটু টাচ করার চেষ্টা করব। আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে রমজান মাস রোজা রেখেছি, না খেয়ে আছি, এর মাঝখানে আবার ইয়োগা করব, এটা আবার কীরকম কথা। তো যাতে আমরা সেই বিষয়টাকে একটু যদি নিজেদের একটু ঝালাই করে নিই যে আসলে ইয়োগার সঙ্গে রমাদান বা রমাদানের সঙ্গে ইয়োগার আসলে কনফ্লিক্ট নেই, বরং আমরা চাইলে সেটা করতে পারি। সেটাই আসলে আজকের চেষ্টাটা আর কি। হ্যাঁ, তো রমাদানটা কি আসলে, এটা আমরা সবাই জানি। রমাদান হচ্ছে, বা ফাস্টিং যদি বলি, রোজা হচ্ছে আমাদের উইলফুল রিটায়ারমেন্ট ফ্রম ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। যদি স্বেচ্ছায় আমরা খাবার গ্রহণ করা বা পানীয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখি, তাহলে সেটাকে আমরা বলছি ফাস্টিং। এবং ফাস্টিংয়ের এটার সঙ্গে আসলে যদি শুধু বলি ফাস্টিং, তাহলে এটার সঙ্গে ধর্মের যে বিষয়টা সেটা আসতেও পারে, নাও আসতে পারে। বাট শুধু ফাস্টিংয়ের সঙ্গে আসলে আমি যদি বলি একেবারে ধর্ম রিলেটেড, ব্যাপারটা ওরকম না। তার মানে এটা শুধু ধর্মীয় বিষয় না। আর ফাস্টিং কতক্ষণ পর্যন্ত হতে পারে? এটা হতে পারে দীর্ঘমেয়াদী, হতে পারে স্বল্প মেয়াদী। কখনো কখনো আমরা 6 ঘন্টা 7 ঘন্টা না খেয়ে থাকা, এটাও ফাস্টিং। একেবারে পানি না খাওয়া, এটাও ফাস্টিং। ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে একটা আছে এখন আজকাল, যেটা গত প্রায় কয়েক বছর ধরে, বা যদি বলি যে 1 দশক ধরে, ইন্টারমিডিয়েট ফাস্টিং সবচাইতে পপুলার ফাস্টিং, যেটা বিশেষ করে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ওবেসিটির ক্ষেত্রে ইউরোপ আমেরিকাতে এটা বেশ জনপ্রিয়। এবং আস্তে আস্তে এই স্রোত বাংলাদেশে, ভারতেও আসছে। বাংলাদেশেও বেশ কিছু ডায়েটিশিয়ান বলেন বা ফিজিশিয়ান, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে। এটা খারাপ কিছু না, তবে এখানে একটা রং কনসেপশন আছে। আমাদের অনেকেই বলে, ধারণা করেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে হচ্ছে শুধুমাত্র ব্রেকফাস্টটাকে স্কিপ করে দিলেই সেটা হয়ে যাচ্ছে। বিষয়টা ওরকম না। এটা হচ্ছে আপনার খাবার খাওয়ার যে উইন্ডো টাইম এবং ফাস্টিংয়ের উইন্ডো, এই উইন্ডোটাকে যদি আপনি ডিটারমাইন করতে পারেন, এটা এক একজনের মেটাবলিজমের উপর এক এক রকম হবে, তাহলেই সেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং হবে আর কি। হ্যাঁ, যেমন ধরেন আপনি 8 ঘন্টা পর পর খেতে পারেন, মাঝখানে 16 ঘন্টা গ্যাপ দিতে পারেন, এটা যদি আপনার মেটাবলিজম অ্যালাউ করে তাহলে। তো এরকম, এটা ডিটেলসে আমি যাচ্ছি না এখন। আর ফাস্টিং বা রোজা আমরা কেন রাখবো, বা উপবাস কেন করব, উপোস কেন করব, এটার যদি বলি 3টা কারণ, মূল 3টা কারণ। একটা হচ্ছে মেডিকেল রিজন বা হেলথ বেনিফিট, আর এটা হচ্ছে রিচুয়ালিস্টিক বা রিলিজিয়াস পারপাস। এই 3টা কারণ হতে পারে। তো সামনে যে রমজান আসছে, এই রমজানের উদ্দেশ্য মূলত রিলিজিয়াসলি আমরা এটা করি। তবে রিলিজিয়াসলি না করলেও রিচুয়াল, বা কিছু কিছু জাতিগোষ্ঠী আছে যারা আসলে যাদের মানে কোনো আলাদা ধর্ম বা একেবারে ডিফাইন্ড কোনো রিলিজিয়ন তারা ফলো করে না, কিন্তু তাদের কিছু রিচুয়াল আছে, তাদের কিছু কৃষ্টি বা কালচার বা কিছু সংস্কৃতি আছে, তাদের কিছু অভ্যাস আছে। সেটাকে আমরা বলছি, বা এটাকে বলা হচ্ছে রিচুয়ালিস্টিক ওয়েতে আপনি ফাস্টিং করতে পারেন, কেউ চাইলে করতে পারে। আর এটা হচ্ছে হেলথ রিজন।
মেডিকেল রিজনে। তো এখন হেলথ রিজনে যখন নাকি আমরা দেখি, তাহলে এটা কবে শুরু হয়েছে আমরা একটু যদি জানি, আমরা পরে আসব। তাহলে মূলত আমরা পেলাম কি, ফাস্টিংয়ের উপস্থিতি তিনটা কারণে হতে পারে। একটা হচ্ছে মেডিকেল রিজন, যেটাতে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ বেনিফিটগুলো আমরা পাই। ফিজিক্যাল হেলথ বেনিফিটগুলো খুব সহজেই আমাদের কাছে ধরা পড়ে বা আমরা সহজেই সেগুলো রিয়েলাইজ করতে পারি। বাট মেন্টাল হেলথ বেনিফিটটা আমরা অনেকে খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি বুঝতে পারি না। হ্যাঁ, কিন্তু মেন্টাল হেলথ বেনিফিট অনেকগুলো আছে, সেগুলো আমরা পরে কিছু কিছু কভার করার চেষ্টা করব। রিলিজিয়নের ক্ষেত্রে যদি বলি, এটার উপস্থিতি পাওয়া যায় সনাতন ধর্ম। পৃথিবীতে সবচাইতে যদি বলে যে মানে বুকিশ বা স্ক্রিপচার আছে এমন রিলিজিয়নের কথা যদি বলি, তাহলে সবচাইতে পুরনো ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, এবং যেটার পরবর্তীতে বিবর্তনে নাম পরিবর্তন হয়ে সেটাকে হিন্দু ধর্ম এখন। তো এই ধর্মে হচ্ছে এই ফাস্টিংয়ের উপস্থিতিটা পাওয়া যায়। তারপরে বুদ্ধিজম বা ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম, প্রতিটা যেই প্রধান ধর্ম যদি বলি আর কি, আমরা যেই ধর্মগুলোর কথা কম বেশি জানি, এরপর এছাড়াও জৈনিজম আছে, শিখিজম আছে, সব জায়গাতেই এই ফাস্টিংয়ের বিষয়টা আছে। কিন্তু আমি প্রধান এই চারটা ধর্মের কথাই নিয়ে এসেছি, বাকিগুলো আমরা কভার করতে পারতাম, স্ক্রিপ্টটা বড় হবে, টাইমটা বেশি লাগবে, এর জন্য এটা আর কভার করিনি। আর আজকে আমাদের টপিক হচ্ছে ইয়োগা রামাদানের সঙ্গে কতটুকু রেলেভেন্ট, ইয়োগার উপস্থিতি কোথায়, কেন। ইয়োগা বেসিক্যালি রিকমেন্ড করে স্পিরিচুয়াল ফাস্টিংয়ের জন্য। তো স্পিরিচুয়ালি আমরা যদি এনলাইটেন্ড হতে চাই, তাহলে আসলে আমাদের ফাস্টিংটা খুব জরুরি। কেন ফাস্টিং জরুরি? ফাস্টিং জরুরি হচ্ছে আমাদের ইয়োগার যদি বলি 8 লিম্বড পাথ বা অষ্টাঙ্গ ইয়োগা যদি বলি, অষ্টাঙ্গ ইয়োগার বেশ কিছু অঙ্গ আছে, যেই অঙ্গগুলোর সঙ্গে আমাদের সরাসরি বলবো যে আমাদের ক্লিনজিং বা আমাদের যেই আত্মিক শুদ্ধিকরণ বা শারীরিক যেই শুদ্ধিকরণ, সেই বিষয়গুলো জড়িত। তো সেখানে ফাস্টিংটা খুব একটা ভাইটাল রোল প্লে করে। এবং ইয়োগা বলছে, মানে ইয়োগার যেই ন্যারেটিভ যদি দেখি, এক একজন বিশেষজ্ঞ বা এক একজন যারা আমাদের এক্সপার্ট রয়েছেন, এটা বিকেএস আইঙ্গার হোক, শ্রী দশাকাচার, তারপর হচ্ছেন তাদের যারা ডিসাইপল রয়েছেন, তারা এই ইয়োগার যেই স্ক্রিপচারগুলো থেকে তারা যেই নির্যাস নিয়েছেন, তারা যে কমেন্ট্রি করেছেন, সেখানে তারা বলেছেন যে পার্টিকুলার ডে অফ এ উইক, অর্থাৎ একটা সপ্তাহে আপনি কোনো পার্টিকুলার ডেটাকে বেছে নিতে পারেন। যদি আপনি একেবারে রিগোরাসলি 1 মাস বা 2 মাস এভাবে যদি, মানে 1 মাস টানা যদি ফাস্টিং না করেন, তাহলে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনকে আপনি বেছে নিতে পারেন। আমি এখানে যদিও লিখিনি, কিন্তু আমি পড়েছি, কিন্তু রেফারেন্সটা আমি দিতে পারিনি, বিকজ ওখানে সাইট করা ছিল, রেফারেন্সটা দেওয়া ছিল যে এই রেফারেন্সটা ভেরিফাইড না, যার ফলে আমি রেফারেন্স আকারে এটা দেইনি, এখানে জাস্ট ভার্বালি আমি বলছি। সেখানে উল্লেখ করা ছিল প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের কথা। তো সোমবার আর বৃহস্পতিবারের কথাটা যখন আমি পড়ছিলাম, তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেছে ইসলাম ধর্মের যারা জানেন, হজরত দাউদ আলাহ ইসলামের রোজার ব্যাপারটা আপনারা অনেকেই হয়তো জানেন। দাউদ আলাহ ইসলাম কিন্তু রোজা রাখতেন প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে, যদি আমি ভুল না করে থাকি, অথবা উনি রোজা রাখতেন একদিন পর পর, প্রতি একদিন অন্তর অন্তর, এভাবে। তো যাই হোক, আমি ওটার সঙ্গে রিলেট করছি না, বাস কথা প্রসঙ্গে বললাম আর কি। হ্যাঁ, তো মেডিকেল আসপেক্টে আমাদের এই রোজার উপস্থিতিটা সর্বপ্রথম আমরা দেখি যে খ্রিস্টপূর্ব 5 শতাব্দী, অর্থাৎ খ্রিস্টান এরা যখন শুরু হয়, তারও 500 বছর আগে হিপোক্রেটস, যিনি গ্রিক ফিজিশিয়ান, তিনি সর্বপ্রথম এটাকে, এই ফাস্টিংয়ের বিষয়টাকে মেডিকেলে ইনকর্পোরেট করেন। বিষয়টা খুব পড়তে গিয়ে আমার খুব মজা লেগেছিল। কয়েকজন মানুষ তার কাছে এসেছে, তার কিছু পেশেন্ট এসেছিল, পেশেন্ট এসে তাকে বলেছিল যে তাদের স্টমাক আপসেট, মানে তারা বুঝতে পারছে না যে তাদের পেট নিয়ে তারা কী করবে, এটাকে মানে বিভিন্ন স্টমাক প্রবলেম। তখন সে বলল যে আসলে তাহলে তোমরা কাজ করো, তোমাদের স্টমাককে রেস্ট দাও, তোমরা আগামী 2 দিন কিছু খাবা না বা 1 দিন কিছু খাবা না, এইভাবে। তো এভাবে জিনিসটাকে আসলে মানে ইন্ট্রোডিউস করা হয়। এবং সে যেহেতু গ্রিক ফিজিশিয়ান হিপোক্রেটিস, ওনাকে আসলে ধরে নেওয়া হয়, উনি স্বাভাবিকভাবেই মানে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করে তারা জানে যে ওনাকে মানে ওয়ান অফ দ্য কি কন্ট্রিবিউটার্স অফ দি মেডিকেল সায়েন্স হিসাবে ধরে নেওয়া হয়। আর তার যেই ইনকর্পোরেশন এই ফাস্টিংয়ের বিষয়টা, এটা আসলে অনেক ডিটেলস, অনেক ইলাবোরেট। আপনি উইকিপিডিয়াতে গেলে খুব ডিটেলস পাবেন। তারপর এছাড়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে আমি বেশ ডিটেলস এটার আর্টিকেল পড়েছিলাম আর কি। হ্যাঁ, আপনারা চাইলে এটা ওখান থেকে পড়ে নিতে পারেন, একটু খুব ইন্টারেস্টিং।
রিলিজিয়াসলি আমরা যদি এটার প্রেজেন্স দেখি, ভগবদ গীতা, আমি এখানে শুধুমাত্র নাম্বারগুলো লিখেছি। যদি আমি এটাকে কপি পেস্ট করতাম বা টাইপ করতাম তাহলে শুধু আমাকে পড়তে হতো, সেজন্য আমি কপি পেস্ট করিনি। রেফারেন্সগুলো এখানে দেওয়া আছে, ফারিয়ার কাছে ইয়েগুলো আছে, স্লাইডটা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ভগবদ গীতা ক্রিশ্চিয়ানিটিতে আছে আপনার মার্ক, ম্যাথিউস এবং লিউক। এটা যতদূর আমি দেখেছি ওল্ড টেস্টামেন্টে আমি পেয়েছি, এবং নিউ টেস্টামেন্টেও এরকম থাকার কথা। নিউ টেস্টামেন্টে কিছু আমি অনলাইন ভার্সন দেখেছি। বুদ্ধিজমের ক্ষেত্রে আমি কোনো রেফারেন্স পাইনি আনফরচুনেটলি। আমরা যতটুকু জানি বুদ্ধিজমের ক্ষেত্রে আমরা সম্ভবত ত্রিপিটক বলা হয়, যেই ওদের যেই স্ক্রিপচারটা বুদ্ধিজমের ক্ষেত্রে, ইফ আই এম নট রং। তো ত্রিপিটকের আসলে কোনো রেফারেন্স আমি খুঁজে পাইনি, হয়তো অবশ্যই আছে, হয়তো আমার চোখে পড়েনি আর কি। কিন্তু সেখানে ফাস্টিং ইন মহায়ানা এবং 1 মিল পার ডে এরকম একটা ফাস্টিংয়ের রেওয়াজ তাদের ওখানে আছে, তাদের ধর্ম বিশ্বাস অনুসারে আছে। তো 1 মিল পার ডে এই বিষয়টা আমার জানা মতে সম্ভবত সনাতন ধর্মের মধ্যেও এই বিষয়টা আছে। তবে আমি ওই বিষয়ে যেহেতু খুব বেশি জ্ঞান নেই, অত ডিটেলস ইনডেপথ নলেজ আমার নেই, তাই আমি ওই বিষয়ে খুব বেশি মানে বলাটা আমার উচিত হবে না। আমার জানার আরও অনেক বাকি আছে এই ব্যাপারে। হ্যাঁ, লাস্টলি যেটা হচ্ছে ইসলাম ধর্মে সূরা বাকারা, এবং কোরআনে শুধুমাত্র এই সূরা বাকারার 183 নম্বর যেই আয়াত বা 183 নম্বর যে ভার্স, এই আয়াতটাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে রোজা ফরজ এবং বাধ্যতামূলক। এরপরে 84 থেকে 87 নম্বর যে আয়াতগুলো আছে, এখানে বলা হয়েছে যে রোজাটার যে মূল যেই ফান্ডামেন্টাল যেই প্র্যাকটিসটা কিভাবে করতে হবে, আমরা খাবো কখন, তারপর রোজা ভাঙবো কখন, সেটা একেবারে জিস্ট আকারে তুলে ধরা আছে। আর রোজার যেই মাহাত্ম্য বা কেন রোজা এত গুরুত্বপূর্ণ, এইটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সূরা আল কদর। কেন রোজার মহিমা বা রোজার গুরুত্ব এত বেশি ধর্মীয়ভাবে, সেটা হচ্ছে এই কদর বা এই রমাজানে হচ্ছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এবং শুধু রোজায় না, রোজার একটি বিশেষ রাতে, যেটাকে আমরা বলি লাইলাতুল কদর, এবং এটা আসলে একেবারে অনিশ্চিত যেটা কোন রাত, শেষ 10 দিনের বেজর রাত্রি, অর্থাৎ মোট 4টা অথবা 5টা রাত্রি আমরা পেতে পারি। এই 4টা বা 5টা রাত্রির মধ্যে যে কোনো একটা হতে পারে কদর, তো এর মধ্যে আবার বিভিন্ন ইখতিলাফ বা মতবাদ আছে, যে কেউ বলছেন 26তম রোজা। তো এগুলো আসলে ধর্মীয় যেই রিচুয়াল বা ধর্মীয় যেই ধর্ম বিশ্বাস অনুসারে পালনের বিষয়, সেই জন্য আমরা সেটাকে এখানে অত ডিটেলসে আনছি না। একমাত্র ধর্ম ইসলাম যেটা এই ফাস্টিংটাকে ম্যান্ডেটরি করা হয়, এটা আমার জানা মতে। অন্য ধর্মে ম্যান্ডেটরি করা হয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে কোনো ধর্মে আমি এই জিনিসটা আমি যতগুলো পড়েছি একেবারে সেই থেকে, মানে দীর্ঘদিন ধরে এটা নিয়ে যতটুকু পড়েছি, কোনো ধর্মে কিন্তু এরকম বলার নেই যে ফাস্টিংটা করলে করো, না করলে না। ব্যাপারটা এরকম না, অনেক বেশি এমফাসিস দেওয়া হয়েছে বিকজ এটার অনেক বেনিফিট। এবং শুধু বেনিফিট না, এটা আসলে মানে ধর্মগুলো এসছে কেন, স্রষ্টা বারবার তার যেই বাণীবাহক তিনি পাঠিয়েছেন আমাদের কাছে বা মানুষের কাছে, এই বাণীবাহকদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে স্রষ্টা সম্পর্কে অ্যাওয়ারনেস জাগ্রত করা, যে ইয়েস তুমি কিন্তু বাবা মানে ওই যে কি বলে ফিসাবিলিল্লাহ, তোমাকে ছেড়ে দেওয়া হয় না, তোমার কেউ না কেউ আছে, সামবডি ইজ অবজার্ভিং ইউ। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বারবার মনে করিয়ে দেওয়াই হচ্ছে এই বাণীবাহকদের কাজ ছিল, যদি একেবারে মূল কথা বলি, একেবারে মানে সোজা কথায়। এবং এই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য বা অ্যাওয়ারনেসটাকে পাকাপোক্ত করার জন্য যতগুলো প্রক্রিয়া আছে, যতগুলো পদ্ধতি আছে, এর মধ্যে বিভিন্ন ধর্মের, আপনারা ধরেন যদি আমরা ক্রিশ্চিয়ানিটি ধর্মের কথা বলি, তাহলে সেখানে চার্চের অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে, অনেকগুলো ইবাদতের প্রক্রিয়া আছে। হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের ক্ষেত্রেও বিশেষ প্রক্রিয়া আছে, সব ধর্মেই আছে, ইসলাম ধর্মেও আছে। কিন্তু ফাস্টিংটাকে ইসলাম ধর্মে ম্যান্ডেটরি করা হয়েছে যেহেতু ক্রোনোলজিক্যালি এসেছে, এবং শেষে গিয়ে এসে ইসলাম ধর্মে এটাকে একেবারে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে না, এখন থেকে আর কোনো অপশন নাই, এটা একেবারে মাস্ট করতেই হবে, যদি তুমি না করো 5টা পিলারের একটা ভঙ্গ করলা, ব্যাস। এবং এটা কেন করা হয়েছে দেখেন, এখানে বলে দেওয়া হয়েছে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা, মানে রোজার যে মূল পারপাস সেটা হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি অর্জন।
এখন আমরা যদি যোগার পারপাস চিন্তা করি, যোগার পারপাসটা কি? টু কানেক্ট আওয়ারসেলভস, টু কানেক্ট আওয়ার কনসাসনেস টু দ্য আপার কনসাসনেস, টু দ্য আলটিমেট কনসাসনেস, রাইট? তো এখন আমরা রোজার ক্ষেত্রে ইসলাম ধর্মের বিশ্বাসী যারা, তারা বলছি যে স্রষ্টার সন্তুষ্টি বা আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তুষ্টি হওয়া মানে কি? একজন কেউ যখন সন্তুষ্ট হবে তার মানে কি তার সাথে আপনার কানেকশন স্থাপিত হয়েছে, রাইট? আর যদি তিনি সন্তুষ্ট না হন, তিনি তো মুখ ফিরিয়ে থাকবেন আপনার দিক থেকে সন্তুষ্ট না হলে। তাহলে সন্তুষ্টি অর্জনের জন্য রোজা। আর যোগা বলছে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস বা ইন্ডিভিজুয়াল কনসাসনেসকে সুপার কনসাসনেসের সঙ্গে কানেক্ট করা। আমার কাছে দুইটা জিনিস একই মনে হয়। এখন কেউ কেউ এটাকে ডিফাইন করতে পারে, কেউ কেউ বলতে পারে যে ভাই আপনি এটার মধ্যে এটা ঢুকাচ্ছেন, এটা কি করছেন। এটা আমার কাছে অবজেকশনেবল কিছু মনে হয় না। আমি মনে করি দুইটা একই জিনিস। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে। তো যাই হোক, ইসলাম ধর্মে এটাকে ম্যান্ডেটরি করা হয় এবং অন্য ধর্মে এটার গুরুত্ব অনেক বেশি। কোনো ধর্মই এটাকে নেগলেক্ট করে না, বরং এটাকে লেস প্রায়োরিটি জব বলে মনে করে না। সব ধর্মই এটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এখন আসি, ফাস্টিং কেন আমাদের যোগাতে রেকমেন্ড করা হয়। মানে আমি আমাদের যোগা বলছি এই কারণে যে এখানে আমরা সবাই যোগার সঙ্গে আছি, আমাদের যোগা না, আসলে সবার যোগা। ফাস্টিং কেন রেকমেন্ডেড? আমাদের এই অষ্টাঙ্গ যোগার একটা অঙ্গ হচ্ছে নিয়ামা। নিয়ামার দুইটা টপিক, দুইটা সাব পার্ট যদি বলি, শৌচা অ্যান্ড তাপাস। তাপাস শৌচা, এটার বাংলা হচ্ছে পবিত্রতা বা পরিচ্ছন্নতা। আমি যতগুলো স্ক্রিপ্টার এখন পর্যন্ত পড়েছি, বুকস যা যা পড়েছি, সেই আমাদের ইন্ডিয়ান রাইটার থেকে শুরু করে ইউরোপ আমেরিকার যত রাইটারের বই পড়েছি, আমি সব জায়গাতে একটা কমন জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই শৌচা বলতে যেটা বোঝানো হয়, সব জায়গায় লেখা আছে কিপ দ্য প্লেস ওয়ার ইউ ডু দ্য যোগা অর যোগা আসনা নিট অ্যান্ড ক্লিন, কিপ ইউর বডি নিট অ্যান্ড ক্লিন, তারপর গোসল করা, পরিচ্ছন্ন রাখা, এই বিষয়গুলো আছে। কিন্তু খুব কম জায়গাতে আমি পেয়েছি আমাদের শরীরের ভেতরকার যে পরিচ্ছন্নতা, সেটার ব্যাপারে খুব কম জায়গায় বলা আছে। মানে শৌচা যে পার্টটা, এই পার্টের মধ্যে এটা অত বেশি ফোকাস করা হয় নাই। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, এটার সঙ্গে অন্য কেউ দ্বিমত করতেই পারেন, আমার ধারণা যদি এখন শ্রী পতঞ্জলি থাকতেন এবং আমি যদি তাকে জিজ্ঞেস করার সুযোগ পেতাম যে শৌচা বলতে আসলে কি বোঝানো হয়েছে, তাহলে আমার ধারণা উনি বলতেন যে এটা শরীরের বাইরে না, শরীরের বাইরে এবং ভেতরে দুইটাকেই পবিত্র করার কথা বলা হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত, যে কেউ চাইলে এটাতে দ্বিমত করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় এটা শৌচা বলতে শরীরের ভেতর এবং বাহির দুটাকেই পবিত্র করার কথা বলা হয়েছে। তাপস মানে হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস, সেটা হতে পারে যোগা আসনা, হতে পারে যে কোনো একটা যোগার যেই বিষয় নিয়ে আমরা কাজ করি, যেটা নিয়ে কাজ করতে চাই না কেন, সেটার উপরে স্টিক থাকা, কন্টিনিউয়াসলি সেটার প্র্যাকটিস করা। এই যে বিষয়টা বডি অ্যান্ড মাইন্ডকে ক্লিন করার যে বিষয়টা, এই ক্লিনিংয়ের সঙ্গে আমাদের যদি ফাস্টিংটাকে আমরা অ্যাড করি, তাহলে আমাদের এই পিউরিফিকেশনটা খুব দ্রুত হয় এবং খুব লং লাস্টিং হয়। কেন? আমরা পরে আসছি, এটা আরও অনেক পরে হেলথ টপিকটাতে আমরা গিয়ে সেটা বুঝবো যে আসলে কেন আমাদের এটা দরকার। ফাস্টিং টিচেস আস টু কন্ট্রোল অর উইথড্রল অফ দ্য সেন্সেস। প্রত্যাহারা আমাদের আরেকটি অঙ্গ, এটা হচ্ছে আমাদের যোগার সম্ভবত 5 নাম্বার, রাইট? যদি আমি ভুল না করি, হ্যাঁ 5 নাম্বার অঙ্গ সম্ভবত। এখন প্রত্যাহার বলতে আমাদের যে সেন্সগুলোকে উইথড্র করে নেওয়া বা সেন্সগুলোকে তুলে নিয়ে আসা বা সেন্সগুলোকে কন্ট্রোল করা, সেই সেন্সের খাবারগুলো থেকে। অর্থাৎ সেন্স উইথড্র করব কোথা থেকে? ওই সেন্সের সঙ্গে রিলেটেড যে খাবার, সেখান থেকে সেন্সটাকে উইথড্র করে নিয়ে আসবো বা কন্ট্রোল করব। যেমন আমাদের কান হচ্ছে শ্রবণ ইন্দ্রিয়। তা আমাদের শুনতে ভালো লাগে কি জিনিস, খেয়াল করে দেখবেন। এটা আমি ব্যক্তিগতভাবে কাউকে ইন্ডিকেট করে বলছি না, আমাদের সচরাচর কি ভালো লাগে দেখেন। ভালো যদি কোনো কথা হয়, সেখানে আমাদের কান বেশি মজা পায়, নাকি কোনো জায়গায় যখন গীবত হয়, পরচর্চা হয়, পরনিন্দা হয়, যখন খুব এই ধরনের আলাপ আলোচনাগুলো হয়, তখন আমাদের সেটা শুনতে ভালো লাগে? কোনটা ভালো লাগে? আমি বলছি না যে সবার ক্ষেত্রেই নেগেটিভটা খুব ভালো লাগে, তবে সাধারণভাবে আমাদের সচরাচর যেখানে গীবতের আলাপ আলোচনা বেশি হয়, অন্যের পরচর্চা যখন বেশি হয়, তখন আমাদের সেটা শুনতে বেশি ভালো লাগে। সেখান থেকে আপনার এই সেন্সটাকে উইথড্র করে নিয়ে আসবে, অর্থাৎ কানটাকে আপনার সেখান থেকে উইথড্র করে নিয়ে আসবে। এটা হচ্ছে মোটা কথায় যদি বলি যে সেন্সটাকে উইথড্র করে নিয়ে আসা। খাবার, এভাবে আমাদের জিহ্বাটাকে আমরা কন্ট্রোল করা। এখন দেখেন এখানে 5টা সেন্স
এখানে ছবি দেওয়া আছে, একটা হচ্ছে কান, নাক, জিহ্বা বা টেস্ট, ভিশন চোখ, আর একটা হচ্ছে টাচ বা স্কিন। এটা এখানে যদিও হাতের ছবি দেওয়া আছে, এটা আসলে স্কিন। আমি একেবারে শেষের যে বক্সটা দেখতে পাচ্ছেন টাচ, এটাকে আলাদা বক্সে রেখেছি, যে কারো কারো ক্ষেত্রে এটা হয়তো বা মনে হতে পারে যে না ঠিক আছে রোজার সঙ্গে ফাস্টিং এর সঙ্গে স্কিনের রিলেশনটা কোথায় আসলে, ঠিক আছে বাদ দেন, এটা বাদ দেন। বাকি যদি চারটা ধরেন, একমাত্র ফাস্টিংই হচ্ছে একটা প্র্যাকটিস। আমি রোজার কথা বলছি না, মানে ধর্মীয়ভাবে রোজার কথা বলছি না, ওভারঅল ফাস্টিং হচ্ছে একমাত্র প্র্যাকটিস, যেই প্র্যাকটিসটার মাধ্যমে এই অঙ্গ বা এই অর্গানগুলোর যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা আমরা আনতে পারি। অন্য যে কোনো প্র্যাকটিসের ক্ষেত্রে, যেমন ধরেন আপনি ইয়োগা আসনা প্র্যাকটিস করবেন, ইয়োগা আসনা প্র্যাকটিস করে আপনি হয়তো বা আপনার মানে কি করতে পারেন, আপনার বডি ফ্লেক্সিবিলিটি আসতে পারে, আপনার অনেক কিছু আসতে পারে, অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারেন। বাট যে অর্গানগুলো, যেই সেন্সগুলো আছে, সেই সেন্সগুলোর উপরে যদি কন্ট্রোল আনতে চান, তাহলে শুধু আসনা বা শুধু প্রাণায়ামা হেল্প করবে না। এবং এখানেই আসলে ইয়োগাতে যে কেন ফাস্টিংটাকে রিকমেন্ড করা হয়েছে, এটাতেই হচ্ছে এটার রিলেশনটা, যে আমরা যদি আমাদের সেন্সগুলোকে, হিউম্যান যে সেন্স আছে সেই সেন্সগুলোর উপরে যদি কন্ট্রোল আনতে চাই, তাহলে আমাদেরকে ফাস্টিংটা করতে হবে। এখন ফাস্টিং আপনি যেমন ধরেন আপনি না খেয়ে আছেন, না খেয়ে থাকলে দেখেন, এক হচ্ছে জিহ্বাটাকে সংযত করছি, আরেক হচ্ছে খাবার আমরা টেবিলে দেখতে পাচ্ছি, মুখে পানি চলে আসছে, খাচ্ছি না, মানে একেবারে টকটকে টকবকে জিলাপি ভাসতেছে কিন্তু খাচ্ছি না। তাহলে জিহ্বাও কন্ট্রোল হলো, চোখ দিয়ে দেখলাম, চোখের দেখাটাকে আমি মানে অ্যাভয়েড করলাম, নেগলেক্ট করলাম। পাশে মানে হাজির বিরিয়ানির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, বিরিয়ানির গন্ধে পেটের ভিতরে মোচড় দিল, একেবারে নাড়ি বুড়ি পেঁচিয়ে উঠলো, খেতে ইচ্ছে করছে, এখনই বসলে 2 গামলা শেষ করে ফেলতে পারবো, কিন্তু খাচ্ছেন না। কেন? আপনি ফাস্টিংয়ে আছেন। কান দিয়ে শুনছেন, বন্ধুরা আলাপ করছে যে অমুকের পিৎজা, অমুকের বার্থডে, এই সেই খাচ্ছেন, আপনার তখনই কিন্তু আপনার ওই যে আপনি যদি পাচন রস বলে যেটাকে, জিহ্বা থেকে বা আমাদের মুখ থেকে যে রস বের হয়, হ্যাঁ, এগুলো কিন্তু বের হওয়া শুরু হয়ে যায় তখনই যখন আমরা খাবার দাবারের নাম শুনি। ক্ষুধা পেটে যখন খাবারের নাম শুনি, তখন কিন্তু ওই প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, কারণ ব্রেনে সিগন্যাল চলে যায়, কিন্তু আপনি খাচ্ছেন না, আমরা খাচ্ছি না। তাহলে এই যে প্র্যাকটিসটা একমাত্র রমজান বা ইয়েতেই সম্ভব, ঠিক আছে। এবার আছে আমাদের এক্সটার্নাল যে ফিজিক্যাল লিম্বস বা অঙ্গ আছে, এবং আমাদের যে ইন্টারনাল যে এক্সপিরিয়েন্স অফ ইয়োগা, এটার সঙ্গে যদি আমরা ব্রিজ করতে চাই বা কানেকশন করতে চাই, তাহলে আমাদের প্রত্যাহারা হচ্ছে এটার কানেক্টিং ব্রিজ। এখন প্রত্যাহারা প্র্যাকটিস আপনি যে কোনোভাবে করতে পারেন, যে আপনি আপনার শুধু খাবার দাবার না, আপনি একটা খারাপ কাজ, ফর এক্সাম্পল আপনার একটা খারাপ অভ্যাস ছিল, আপনি সেই খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রাখলেন, হতে পারে সেটা ধূমপান করা, এটাও যদিও খাবারের মধ্যেই পড়ে, মানে খাবার বলতে মুখ দিয়ে নিচ্ছি আর কি, এই জন্য খাবার বলছি, যদিও এটা অখাদ্য। তো অথবা আপনি অ্যালকোহল খেতেন, এখন আপনি সেখান থেকে নিজেকে বিরত রাখলেন, হতে পারে। এখন মানে এরকম ছোট 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 জিনিস, অভ্যাস থেকে আপনি নিজেকে প্রত্যাহার করে নিয়ে আসলেন। অথবা আপনি ধরেন প্রচুর তাস খেলতেন, বা আমরা কার্ড খেলি, হ্যাঁ, একটা নেশা, যে কোনো রকম আসক্তি থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে আসা হচ্ছে প্রত্যাহারা, এক কথায় যদি বলে। তাহলে এই প্রত্যাহারের যদি প্র্যাকটিস করতে চাই, তাহলে এই প্র্যাকটিসটা সহজে এবং খুব এফেক্টিভলি করা সম্ভব হচ্ছে ফাস্টিংয়ের মাধ্যমে। অন্য যে কোনো প্র্যাকটিসের চেয়ে এটা সবচাইতে সহজ এবং এফেক্টিভ। কেন? আপনি যখনই খালি পেটে আছেন, আপনার নিজেকে নিজে মেসেজ দিচ্ছেন, আপনার ওই সময়টাতে আপনি নিজে ফোকাস করতে পারছেন, না আমি এখন একটা মিশনে আছি, আই এম অন এ মিশন টু পিউরিফাই মাইসেলফ। যখন আপনি তাস থেকে বা জুয়া খেলা থেকে নিজেকে বিরত রাখবেন, তখন কিন্তু ওইটাকে আপনি মিশন হিসেবে ট্রিট করতে পারবেন না, কারণ আপনি না খেয়ে নাই, ঠিক আছে না। আমি বিষয়টাকে এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই প্রত্যাহারটা ফাস্টিংয়ের মাধ্যমে খুব ইজিলি এবং এফেক্টিভলি করা সম্ভব। এবং এটার ফলে আমরা আমাদের যে ইয়োগার আলটিমেট গোল, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থেকে বা ফিজিক্যাল এক্সারসাইজ থেকে মেন্টাল অ্যান্ড ইন্টারনাল যে এক্সপিরিয়েন্সিয়াল যেই স্টেজ, সেটাতে যাওয়ার যে আমাদের যেই আকাঙ্ক্ষা, সেটার পথে আমরা এগোতে পারি এই প্রত্যাহারা প্র্যাকটিসের মাধ্যমে থ্রু ফাস্টিং। নেক্সট আসি, আমরা জাস্ট একটা কম্পারিজন দেখানোর চেষ্টা করেছি। এটাকে আসলে কম্পারিজন বলে আবার মনে হতে পারে যে কোনটা বেটার, কোনটার চেয়ে বেটার। বিষয়টা আসলে ওরকম না, আমি দুইটাকে সমান ওয়েট দিয়েছি, কারণ দুইটাকে সমানভাবে রেখেছি। একটা হচ্ছে স্পিরিট অফ রমাদান, আর একটা হচ্ছে স্পিরিট অফ ইয়োগা। অলরেডি আলাপ করেছি, যেমন রমাদানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর, যাতে তোমরা মুত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতন হতে থাকতে পারো।
আল্লাহ সচেতন হতে পারা না। হওয়া মানে কি? আল্লাহ সচেতন হলাম, একটু পরে ভুলে গেলাম, আমার পারপাস শেষ হয়ে গেছে, রোজার পারপাস শেষ। আল্লাহ সচেতন হলাম, একটু পরে ভুলে গেলাম, তার মানে কি? রোজার পারপাস শেষ হয়ে গেল, আমি তো হয়ে গেছি, অসুবিধা কি? কিন্তু আপনি যদি ভালো কোনো কোরআনের ভালো ট্রান্সলেশন অথবা যদি দেখেন, তাহলে সেখানে পাবেন যে মুত্তাকি থাকতে পারো, অর্থাৎ ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস মুত্তাকি থাকা বা আল্লাহ সচেতন থাকা। একইভাবে যদি আপনি স্পিরিট অফ ইয়োগাতে আসেন, তাহলে ইউনিভার্সাল কনসিয়াসনেস বা আত্মা, আমাদের যে জীবাত্মা, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে কানেকশন, এই কানেকশনটা থেকে কানেকশনে স্টে করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ঠিক আছে? এবং এই দুটার সঙ্গে ইউনিফিকেশন ঘটানো, এটা হচ্ছে স্পিরিট অফ ইয়োগা। তো দুটাতে কিন্তু একই কাজ হয়, দুটা প্রিন্সিপাল বা দুটা ওয়ে বা পাথ যদি বলি, স্পিরিটটা সেম, দুটা দুইভাবে বলা হয়েছে, সেম স্পিরিট। এবার আসি আমাদের ফাস্টিংয়ের ইফেক্টস অন আওয়ার হেলথ। আমি এখানে আলাদা আলাদা করি নাই, একভাবে মানে একবারেই এসেছি। প্রথম যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটা একেবারে বলতে পারেন যে অব্যর্থ ওষুধ ফাস্টিং। কেন অব্যর্থ? কারণ টাইপ 2 ডায়াবেটিসে আমাদের সমাজে অনেক ধরনের ধারণা আছে, ডাক্তাররা আজকাল এটা নিয়ে একটু কথাবার্তা বলছেন, ডিটেলস কথাবার্তা বলছেন, মানুষকে একটু সচেতন করার চেষ্টা করছেন। তো মূল কথা হচ্ছে যে আমাদের ইনসুলিনের প্রোডাক্টিভিটি, আমাদের প্যানক্রিয়াসের যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি, এইটা যতটা না দুর্বল হয়ে যায় বা এইটা দুর্বল হওয়ার জন্য যতটা না ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, তার চাইতে বেশি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। এটা মানে আজকাল অনেকেই বলছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের বিষয়টা অনেক বেশি মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এখন ইনসুলিন রেজিস্ট্যান্সের অনেকগুলো কারণ আছে, এটা আসলে ইন ডিটেলসে যাব না, জাস্ট টাচ করছি যে ইনসুলিন রেজিস্ট্যান্সকে এটাকে প্রহিবিট করে এই ফাস্টিং, কারণ ভেতর থেকে এটা আমাদের কোষ বা আমাদের সেলগুলোকে ক্লিন করে, এবং কিভাবে ক্লিন করে সেটা পরের টপিকে আসবে। সেইভাবে ক্লিন করে, ক্লিনিংয়ের মাধ্যমে আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমায় এবং টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করতে ফাস্টিং অনেক ভালোভাবে হেল্প করে। আরেকটা হচ্ছে ইনফ্লামেশনের অ্যাগেনস্টে এই ফাস্টিংটা ফাইট করে এবং আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ মেনটেন করতে সাহায্য করে। ফিজিক্যাল ইনফ্লামেশনটা আমরা অনেকেই বুঝি, অনেকেই জানি। মেন্টাল ইনফ্লামেশনটা কি? ইনফ্লামেশনের একেবারে সহজ বাংলা, আমি বাংলা যদি বলি, মানে বাংলা তো পাওয়া যায় হচ্ছে প্রদাহ, সম্ভবত এটাই প্রদাহ লেখা হয়েছে বিভিন্ন ডিকশনারিতে, আমি যদি ভুল না করি। তো মোট কথা আমি যদি সহজভাবে বলি, একেবারে মানে অস্বস্তিকর কোনো অনুভূতিটাই হচ্ছে ইনফ্লামেশন, যেটা আমার ভাল লাগে না, সোজা কথা, আমি কমফোর্ট ফিল করতেছি না, ওই অবস্থাটাই হচ্ছে ইনফ্লামেশন যদি এটাকে সহজভাবে বলি। তাহলে সাইকোলজিক্যাল বা মেন্টাল ইনফ্লামেশন কখন হতে পারে? যেমন আমরা খুব ডাল, একেবারে মানে ব্যাড মুডে আছে, ডাল মুডে আছে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ মেন্টাল ইনফ্লামেশন হুইচ ক্যান লিড আস টু ডিপ্রেশন। তো এইভাবে ফাস্টিং এক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট করতে পারে। কিভাবে সেটাও পরে আসছি। প্রত্যেকটা এখানকার যতগুলো টপিক আসবে সবগুলোর অ্যান্সার একটা জায়গায় আছে, আমাদের স্লাইড নাম্বারটা মনে নেই, সম্ভবত আর 2টা স্লাইড পরে সেটা আসবে। হার্ট হেলথকে এটা বেশ ভালোভাবে হার্ট হেলথটাকে মেনটেন করতে সাহায্য করে, আমাদের ব্লাড প্রেশার ইমপ্রুভ করে এবং ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল লেভেলটাকে মেনটেন করে, খুব সুন্দরভাবে করতে সাহায্য করে। ডিলে ইন এইজিং অ্যান্ড এক্সটেন্ড লংজিভিটি, এখানে একটা কচ্ছপের ছবি দেওয়া আছে, এটা ইন্টেনশনালি দিয়েছে, কচ্ছপের ছবি জাস্ট বোঝানোর জন্য। একটা কচ্ছপ বাঁচে নাকি শুনেছি 180 থেকে 250 বছর পর্যন্ত। তো আমরা চাইলে 180 বছর থেকে 250 বছর বাঁচতে পারি। হ্যাঁ পারি, অবশ্যই পারি। 250 বছর না, আপনি চাইলে, আমরা চাইলে 2500 বছর পর্যন্ত বাঁচতে পারবো। এখনো কি জিসাস ক্রাইস্ট বেঁচে নাই? যদি জিজ্ঞেস করি যে বেঁচে নাই, যে বলবে বেঁচে নাই আমি তার সঙ্গে একমত না। এখনো কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নাই? আপনারা আমার মুখে মুখে বেঁচে নাই? ওনারা ফিজিক্যালি এই দুনিয়াতে নাই, হতে পারে, কিন্তু ওনারা কি আত্মিকভাবে আমাদের ভিতরে বেঁচে নাই? আমরা কি ওনাদের কথা এখনো শুনি না? ওনাদের মেসেজ কি আমাদের কাছে নাই? ওনারা কাজের মাধ্যমে পৃথিবীতে কি অমর হয়ে মানে এখনো অমর হয়ে বেঁচে থাকেন নাই? আমি সেটার কথা বোঝানোর জন্যই কচ্ছপের ছবিটা দিয়েছি, যে আমরা চাইলে 2000, 200, 250, 3000 বছর পর্যন্ত বাঁচতে পারি আমাদের কাজের মাধ্যমে। বাট যদি ফিজিক্যালি বলি, আমাদের এইজিংটাকে
ডিলে করে। বুড়িয়ে যাওয়া বা আমাদের স্কিন কুঁচকে যাওয়া, এটাই হচ্ছে আমাদের প্রথম নিদর্শন যে আমাদের বয়স হয়ে গেছে, এটা বোঝার জন্য যে আমাদের চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া। তো শুধু চামড়ায় ভাঁজ পড়ে না, আমাদের অনেক সময় আমরা শুনে থাকি যে বয়স হওয়া মানে হচ্ছে হাড় ক্ষয় হয়ে যাবে, একটু মেরুদণ্ডটা কুঁজো হবে, একটু যদি কুঁজো না হয় তাহলে তোমাকে কেমনে বোঝা যাবে যে তুমি প্রবীণ হয়েছো, তোমার কি প্রজ্ঞা হয়েছে, এগুলো কিভাবে বোঝা যাবে? একেবারে যে ভুল যে মানে প্রবীণ হওয়া মানে এই না যে মেরুদণ্ড বাঁকা হয়ে থাকতে হবে। তো যাই হোক, নেক্সট আর কি আসতে পারে? ক্যান্সার। এটা যদিও জানি যে ক্যান্সারের আসলে অ্যান্সার নাই, আসলে এটা খুব কমপ্লিকেটেড বিষয়। ক্যান্সারের ক্ষেত্রে এটা অনেক, ক্যান্সার হয়ে গেলে আসলে কিছু করার থাকে না, কিন্তু ফাস্টিংয়ের ক্ষেত্রে ফাস্টিংটা আমাদের ক্যান্সার প্রিভেনশনে মানে মারাত্মক রকম হেল্প করে। ক্যান্সার প্রিভেনশনে হেল্প করে কিভাবে? আমাদের ক্যান্সার তো আসলে শরীরের একটা সেল, তাই না? এই শরীরের একটা সেল, এমন একটা সেল যেটা আত্মঘাতী সেল, ওই যে মানে জঙ্গি বাহিনীর মতো নিজেকে মানে শেষ করে দেয়, পাশাপাশি আরো দুইজনকে নিয়ে মরে, এবং এটা মানে ছোঁয়াচে রোগের মতো সারা শরীরে ছড়ায় পড়ে, এরকম বিষয় আর কি। তো এই ক্যান্সার যে সেল, এই ক্যান্সার সেল জেনারেশনটাকে প্রিভেন্ট করে ফাস্টিং। এবং কেমোথেরাপি যখন দেওয়া হয়, এই কেমোথেরাপির যেই ধকলটা আমাদের শরীরের উপর দিয়ে যায়, সেটাকে রেজিস্ট করতে বা সেটাকে সহনীয় মাত্রায় রাখতে এই ফাস্টিংটা হেল্প করে। সবগুলোর অ্যান্সার পরের ইয়েতে পাবেন। এরপরে নেক্সট আসছে হচ্ছে গ্রোথ হরমোন ব্যালেন্স। খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় গ্রোথ হরমোন ব্যালেন্স। আমরা যোগে যারা আছি, ইয়োগাতে যারা আমরা প্রফেশনালি আছে এবং যারা প্র্যাকটিস করছি, এটা অনেকেই জানি। কেউ কেউ হয়তো এটাকে একটু কম ইম্পর্টেন্স দিই, কেউ কেউ এটাকে অনেক প্রপারলি আমরা ব্যালেন্স করার চেষ্টা করি। এটা আমার ধারণা, আমাদের শরীরে যতগুলো গ্ল্যান্ড আছে, যতগুলো হরমোন আছে, আসলে এই সবগুলো হরমোনের মধ্যে এই গ্রোথ হরমোনটা সবচাইতে ইম্পর্টেন্ট হরমোন। মানে সবচাইতে, যদি বলি একটু ঘুরে বলি, সবচাইতে ইম্পর্টেন্ট হরমোনের মধ্যে একটা হচ্ছে এটা। তাহলে মনে হয় জিনিসটা শুনতে একটু ভালো লাগে আর কি। কেন? এই গ্রোথ হরমোনটার সঙ্গে রিলেশনটা আসলে আমাদের শুধু ফিজিক্যাল গ্রোথ না, আমাদের হাড়ের গ্রোথ, মাংসপেশির গ্রোথ, আমাদের ব্রেনের গ্রোথ, এবং আমাদের শরীরের যত রকম ইভেন অন্যান্য যে হরমোন সিক্রেশনের যে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডের যে গ্রোথ, এটা এই গ্রোথ হরমোনের উপর মানে ডিপেন্ড করবে। আমাদের এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই হরমোনটা সিক্রেশন হয়। এখন পিটুইটারি গ্ল্যান্ডের যে এই হরমোন সিক্রেশনের ক্যাপাসিটি, এইটা যদি আপনার প্রপারলি না হয়, তাহলে আমাদের টোটাল শরীরের যে গ্রোথ, সেই গ্রোথটা ইমব্যালেন্স অবস্থায় থাকবে। এখানে দেখেন ছবিতে দেখা আছে, কারো গ্রোথ হরমোন যখন সিক্রেশন বেশি হয়, সে তরতর করে বাঁশের মতো লম্বা হয়, আবার কেউ যদি গ্রোথ হরমোন একটু কম সিক্রেশন হয়, তাহলে সে মানে আমার মতো একটু ছোট হবে আর কি। আর মাঝামাঝি থাকলে একটু ব্যালেন্স অবস্থা থাকবে, এটা ফিজিক্যাল ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন এই পিটুইটারি গ্ল্যান্ডের যে কার্যকারিতা, এই কার্যকারিতা বাড়ানোর জন্য আমরা জানি যে ইয়োগার অনেক যোগাসন আছে, আমরা শীর্ষাসন করি, সর্বাঙ্গাসন করি, অনেক কিছু করি যাতে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের উপরে চাপ পড়ে, রক্ত চলাচল বাড়ে, আরও অনেক কিছু আছে, আমরা হলাসন করি, বিভিন্ন কিছু আছে। তো আমি বলছি না যে এগুলো প্রয়োজন নাই, কিন্তু ফাস্টিং এই গ্রোথ হরমোনের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা আনার জন্য শুধু ফাস্টিংটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, অনেক বেশি পজিটিভলি ইম্প্যাক্ট করে। আচ্ছা, কিভাবে করে সেটাও পরে আসছে। হ্যাঁ, এই যে আমার কাজিন, দুই কাজিন, এক খালাতো ভাই আর এক খালাতো বোন, আপনারা ছবি দেখলে বুঝতে পারছেন, সুপার স্লিম। তো এইটা আমাদের এখনকার দুনিয়াতে সবচাইতে যদি হট প্রোডাক্ট বলেন, তাহলে হট প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে এই ওবেসিটি থেকে মুক্ত হওয়ার জন্য যেই প্রোগ্রাম আছে, বিশ্বের যত নামি দামি প্রোগ্রাম, সমস্ত নামি দামি প্রোগ্রাম ফেসবুক খুললেই পাওয়া যায়, অমুক ডায়েট তমুক ডায়েট, বা এই যে মানে বিশেষজ্ঞদের সাজেশন অমুক তমুক। এই যে ওবেসিটি বা মরবিড ওবেসিটি, এই মরবিড ওবেসিটিকে ফাইট করা বা এটাকে রেজিস্ট করা বা এটাকে কন্ট্রোল করার জন্য আমরা যত কিছুই করি না কেন, ফাস্টিংয়ের কোনো বিকল্প নাই, মানে ভালো বিকল্প নাই, ফাস্টিংয়ের চেয়ে বেটার বিকল্প নাই। এখন এটা আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, বা আপনি কি বলে 1 মিল পার ডে করেন,
এটা আপনার মেটাবলিজমের উপর ডিপেন্ড করবে, কিন্তু ফাস্টিংয়ের কোনো বিকল্প নাই। ছবি দেখতে পাচ্ছেন যে কেন হচ্ছে তারা এরকম, মরবিড ওবেসিটিতে কেন আসতেছে, মানে ওই যে কাজিন, মানে খাবার দাবারের প্যাটার্নই বলে দেয় যে সে ভবিষ্যতে কোন দিকে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে ওনাদের হেয়ার স্টাইল দেখানো হয় নাই। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বোঝানো হয়েছে তাদের মেমোরি লস হচ্ছে। এটার ব্যাপারে আমি যদিও ব্যক্তিগত ইনফরমেশন, তারও যেহেতু আপনারা আমি মনে করি আমার পরিবারের মানুষ বা আমার বলতে পারি যে একই পথের সহযাত্রী। এই রোগটার নাম হচ্ছে ডিমেনশিয়া বা অ্যালজাইমার, নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। সরি, স্লাইডটা এগিয়ে গেল। ওকে, নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। তো এই ডিসঅর্ডারটার কারণে আমাদের যে রোগটা হতে পারে এটার নাম হচ্ছে অ্যালজাইমার অথবা ডিমেনশিয়া। দুইটা কিন্তু আসলে এক জিনিস না, আমরা অনেকে একটু গুলিয়ে ফেলি। অ্যালজাইমার হচ্ছে খুবই প্রাথমিক স্টেজের যদি হয় সেটাকে অ্যালজাইমার বলা হয়, মেমোরি লস, এটা ম্যানেজেবল। বাট এখনো পর্যন্ত পৃথিবীতে যত রোগ এসেছে, আমরা আসলে যখন যেই রোগের মধ্যে আক্রান্ত হই তার কাছে সেই রোগটাই হচ্ছে সবচাইতে কঠিন রোগ, এটা আমরা জানি। যখন মানে ওই যে যাকে যেটা পেয়ে বসে তখন তার কাছে সেটাই সবচেয়ে কঠিন, এটা বাস্তবতা। কিন্তু আমি খুব কাছে থেকে সিজোফ্রেনিয়ার পেশেন্ট দেখেছি, একেবারে কাছে থেকে তাদেরকে টেক কেয়ার করেছি। খুব কাছে থেকে ডিপ্রেশনের পেশেন্ট দেখেছি, ক্যান্সারের পেশেন্ট দেখেছি, ব্রেস্ট ক্যান্সার এবং ব্লাড ক্যান্সার পেশেন্ট দেখেছি, এবং খুব কাছে থেকে ডিমেনশিয়ার পেশেন্ট দেখেছি। আমার নিজের মা, উনি ছিলেন ডিমেনশিয়ার পেশেন্ট। আমি যত পেশেন্ট দেখেছি, যত রোগী দেখেছি, ডিমেনশিয়া হচ্ছে এমন একটা রোগ, যেই রোগটা যদি কারো হয়, আমি সবসময় দোয়া করতাম, বা আমার মা যখন এই রোগটাতে উনি যখন অসুস্থ ছিলেন তখন আমি প্রার্থনা করতাম প্রত্যেকটা দিন স্রষ্টার কাছে যে তুমি, সব ক্ষমতা তোমার হাতে, তোমার উপর আমি নিজেকে সারেন্ডার করেছি, তুমি হয় তাকে সুস্থ করো, নয় তাকে কষ্ট থেকে মুক্তি দাও, কিভাবে দিবা তুমি জানো। মানে যেহেতু অ্যাজ এ বিলিভার আমি কারো মৃত্যুর জন্য দোয়া করতে পারি না সরাসরি, কিন্তু আল্লাহ তো আমার মনের কথাটা জানে। এমন এক রোগ, যেই রোগে কোনো মানুষ যদি ঘরে আক্রান্ত হয়, সেই রোগের কোনো অ্যান্সার এখন পর্যন্ত নাই। আপনারা একটু গুগল করে দেখবেন যে ডিমেনশিয়ার আসলে কোন পরিণতি হতে পারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই একটা রোগ, যেই রোগ থেকে আসলে প্রিভেনশনের জন্য, নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডারের থেকে প্রিভেনশনের জন্য ফাস্টিং ইজ দ্য অনলি ওয়ে। যদি বলি অনলি ওয়ে তাহলে আমার মনে হয় বাড়াবাড়ি হবে না, একটু সার্চ করবেন গুগলে, তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি এটা অনলি ওয়ে। অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ফাস্টিং, এবং এই সমস্ত কিছুর অ্যান্সার হচ্ছে এখানে। এতক্ষণ যা বললাম সমস্ত সলিউশন হচ্ছে এই একটা জায়গাতে, সেটা হচ্ছে অটোফেজি। অটোফেজি এটা আমরা 2016 সালে একজন বিশেষজ্ঞ নোবেল পুরস্কার পেয়েছে, এটা আমরা জানি। তখন থেকে আসলে এটা নিয়ে বেশি আলোচনা হয়। ইউশিনোরি ওশুমি, যদি নামের উচ্চারণ ঠিক হয়ে থাকে, ওকে। এবং এটা কিন্তু আসলে ওনার আবিষ্কার না, অটোফেজি বিষয়টা ওনার আবিষ্কার না। অটোফেজিটা ওনার যারা টিচার ছিলেন, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, উনি কিন্তু একজন, যদি বলে একদম সোজা ভাষায়, উনি একজন ব্যর্থ মানুষ ছিলেন। ওনার রিসার্চ পেপার 2 বার রিফিউজ হয়েছে, ওনাকে ব্যর্থতার খেতাব দিয়ে বলা হয়েছে যে তুমি চলে যাও, তোমাকে দিয়ে হবে না, জাপানে তোমাকে দিয়ে কাজ হবে না। উনি পরে গেলেন ওনার পরবর্তী গন্তব্যে, এবং সেখানে গিয়ে এই অটোফেজি নিয়ে উনি কাজ করলেন, দীর্ঘদিন রিসার্চ করলেন। রিসার্চ করে উনি এটার মেকানিজমটাকে ডিসকভার করেছেন যে আসলে কিভাবে এটা কাজ করে, এবং এই মেকানিজমটাকে ডিসকভার করেই উনি আসলে নোবেল পুরস্কারটা পেয়েছেন। এবং এই মেকানিজমটাকে ডিসকভার করতে গিয়ে উনি বলেছেন, যদিও এটা অনেক আগেই জানা ছিল, যে অনেকেই বলেছেন যে অটোফেজি কীভাবে কাজ করে। অটো মিনস হচ্ছে সেলফ, আর ফেজি মানে হচ্ছে ইট বা ইটিং, মানে নিজেই নিজেকে খেয়ে ফেলা। ফাস্টিং হচ্ছে এমন একটা কাজ, যেই কাজের মধ্যে যখন আমাদের শরীর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফাস্টিংয়ে থাকে, তখন আমাদের শরীরের যত ব্যাড সেল, ডেড সেল এবং ইনঅ্যাক্টিভ সেল বা ড্যামেজ সেলগুলো আছে, সেই সেলগুলো নিজেকে খেয়ে এটাকে আমাদের বডি থেকে ক্লিন আউট করে দেয়। বডি থেকে ক্লিন আউট করার জন্য অন্য অর্গান আছে, কিডনি আছে, আমাদের অন্যান্য প্রসেস আছে, রেচন প্রক্রিয়া আছে, কিন্তু সে নিজেকে খেয়ে ফেলে এবং ওয়েস্ট ম্যাটেরিয়ালে এটাকে কনভার্ট করে বডি থেকে ক্লিন করে দেয়, বের করে দেয়।
এবং এই প্রসেসটা একমাত্র সম্ভব হচ্ছে এই অটোফেজির মাধ্যমে, এবং অটোফেজি হয় হচ্ছে ফাস্টিংয়ে। উইদাউট ফাস্টিং নো অটোফেজি। তাহলে অটোফেজিতে কি ঘটে? এটা এই যে সেলগুলো আছে সেই সেলগুলো নিজে নিজেকে ডাইজেস্ট করে ফেলে এবং ক্লিন আউট করে ফেলে, এবং এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে খুব এসেনশিয়ালি একটা রোল প্লে করে, বিকজ এটা আমাদের শরীর থেকে কি করে? টক্সিন দূর করে দেয়। 20 মিনিট আছে। টক্সিন দূর করে দেয় এবং আমাদের ইনফেকশাস যেই সেলগুলো আছে সেগুলোকে বডি থেকে ড্রাইভ আউট করে দেয়। এখন অটোফেজির বিষয়টা যদি দেখি, একটু জাস্ট ব্রিফ একটা ধারণা দেই। অটোফেজি কখন শুরু হয়? আমাদের শরীরে যখন নাকি গ্লুকোজ এবং ইনসুলিনের মাত্রা যখন ড্রাস্টিক্যালি কমে যায়, কনসিডারেবলি যখন ডাউন থাকে, তখন গিয়ে অটোফেজি শুরু হয়। ধরেন রোজা রাখা শুরু করছি বা ফাস্টিং শুরু করলাম, ভোর 4টার সময় খাওয়া দাওয়া করলাম, শেষ করলাম, এরপরে গিয়ে এটা কমপক্ষে 12 থেকে 16 ঘন্টা সময় নেবে। যা এক একজনের, আবার বলি, এক একজনের মেটাবলিজমের উপর ডিপেন্ড করে যে অটোফেজিটা কখন চালু হবে। 12 থেকে 16 ঘন্টা। এবং এটা অ্যানিম্যাল স্টাডিজে দেখা যায় এটা 24 ঘন্টা সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে এটা মানুষের ক্ষেত্রে 12 থেকে 16 ঘন্টা বা 24 ঘন্টা লাগতে পারে। এটা এখনো পর্যন্ত হিউম্যান স্টাডিজ একেবারে কনক্রিটলি কোনো ইনফরমেশন এখনো মেডিকেল সায়েন্স আমাদেরকে বলতে পারেনি যে মানুষের ক্ষেত্রে এক্স্যাক্টলি কখন এটা সময় লাগবে। কারণ মেডিকেল সায়েন্স এটা ছেড়ে দিয়েছে এক একজনের বডির ইমিউনিটির উপরে, ইউরোপিয়ানদের বডির মেটাবলিজমের উপরে, ইউরোপিয়ানদের ফুড স্ট্রাকচার বা ওদের যে ভেতরকার যে ওদের যে কি বলবো এটাকে, আপনার এসোফেগাস থেকে শুরু করে স্মল ইন্টেস্টাইন এবং কোলন পর্যন্ত যেই চ্যানেলটা, এই চ্যানেলের যে স্ট্রাকচার, আর আমাদের যে সাউথ এশিয়াতে যারা আছে এই স্ট্রাকচার, বাহ্যিকভাবে স্ট্রাকচার কিন্তু সেম, কিন্তু আমাদের ফুড প্যাটার্ন, আমাদের কালচার, এই সব কিছুর কারণে আমাদের স্ট্রাকচার একই হওয়ার পরেও ভিতরে যে খাদ্য প্রসেসিংয়ের যে প্রক্রিয়া বা মেটাবলিজম, এটা কিন্তু এক না। এক এক মানুষের এক এক রকম। আবার ইউরোপিয়ানদের মধ্যে আবার এক একজনের এক এক রকম থাকবে, এশিয়ানদের মধ্যে এক একজনের এক এক রকম থাকবে। সেই কারণে অটোফেজি কোনো নির্দিষ্ট সময় নেই যে এত থেকে এত ঘন্টা পর্যন্ত এটা অটোফেজি চালু হবে। অ্যানিমেল স্টাডিজে বলছে 24 আওয়ার্স। শুধুমাত্র হিউম্যান স্টাডিজের মধ্যে নিউট্রোফিলস অটোফেজি যেটা, এইটাকে বলা হয়েছে, এটা 24 আওয়ার্স টাইম লাগে। নিউট্রোফিলস আমরা হয়তো অনেকেই জানি, জাস্ট একটু বলে রাখছি, আমাদের শরীরে যতগুলো ইমিউন সেল আছে, মানে ইমিউনিটি ডেভেলপ করার যতগুলো মেম্বার আছে, আমি যদি বলি সোলজার, যেমন বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এরকম যে সোলজারগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে নিউট্রোফিলস। এবং এই নিউট্রোফিলস হচ্ছে শরীরে সবচাইতে অ্যাবান্ডেন্ট অথবা প্রচুর পরিমাণে আছে, সবচাইতে বেশি আছে হচ্ছে নিউট্রোফিলস। এবং এই নিউট্রোফিলসের মাধ্যমে এই যে এইটা কি বলে এটাকে স্টাডিটা করা হয়েছে, সেটা দেখানো হয়েছে যে নিউট্রোফিলস এই সেলগুলো 24 আওয়ার্সের মধ্যে তারা অটোফেজিতে অ্যাক্টিভেট বা পার্টিসিপেট করে, অটোফেজি হয় তাদের 24 আওয়ার্সে। নেক্সট, এতক্ষণ বকবক করলাম হচ্ছে ফাস্টিং আন এবং হচ্ছে অটোফেজি নিয়ে। এখন আমাদের রমাদানের যে সাজেস্টেড ডেইলি ইয়োগা রুটিন কি হতে পারে সেটা নিয়ে জাস্ট একটু টাচ করা। এটার আসলে এই যে রুটিনটা, এটা কোনো ইটস নট এ বাইবেল, এটা আমার ব্যক্তিগত একটা বলতে পারেন আমার ইয়োগা টিচিং এক্সপিরিয়েন্স বলেন বা নিজের পার্সোনাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স বলেন, এবং ইয়োগা এবং রমজানের যে রোজা রাখার যে সেই অভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আমার কাছে মনে হয়েছে যে এটা এরকম হতে পারে। তারপরও এটা আসলে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, এটা জাস্ট একটা সাজেস্টিভ বা সাজেস্টেড একটা গাইডলাইন বলতে পারেন। কি হতে পারে সেটা? ইয়োগা আসানার ক্ষেত্রে যদি বলি, খুব মাইল্ড প্র্যাকটিস 20 থেকে 25 মিনিট, সেটা হতে পারে আমাদের স্ট্যান্ডিং যে পোশ্চারগুলো আমরা করি, তাড়াসনা, তির্যক তাড়াসনা, অর্ধকটি চক্রাসন এবং হচ্ছে ত্রিকোণাসন। আমি দেখেন, খেয়াল করেন, এখানে আমি হস্তপদাসন রাখি নাই, এবং আমাদের যে ব্যাক বেন্ডিং যেটা, হ্যাঁ, অর্ধ চক্রাসন বা কেউ কেউ অর্ধ চন্দ্রাসনও বলে, নাম যেটাই বলে না কেন, এই দুটা রাখি নাই। কেন রাখি নাই? কারণ এই দুটো আমাদের স্টমাকের উপরে প্রেশার ক্রিয়েট করে। ফাস্টিং অবস্থায় এমনিতেই আমাদের স্টমাক এমটি থাকে, তো সেই অবস্থায় যদি আমরা হস্তপদাসন করি তাহলে আমাদের স্টমাকের উপর যদি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কোনো কিছু, তাহলে সেটা অনাকাঙ্ক্ষিত। সেই জন্য আমি সেফ সাইডে থাকার জন্য ফরওয়ার্ড বেন্ডিং রাখি নাই। আর যেহেতু ফরওয়ার্ড বেন্ডিংটা করলে ব্যাকওয়ার্ড বেন্ডিং করা লাগে কমপ্লিমেন্টারি, সেই জন্য ব্যাকওয়ার্ড বেন্ডিংটা অটোমেটিক্যালি অমিট হয়ে যাচ্ছে। অনলি সাইড বেন্ডিং এবং তাড়াসানা রেখেছি জাস্ট বডি স্ট্রেচিংয়ের জন্য।
আচ্ছা, নেক্সট সিটিং পোস্চার। একইভাবে জানুশিরাসনা, খেয়াল করেন জানুশিরাসনা এবং পশ্চিমোত্তানাসন, এখানে কিন্তু আমি আমাদের ফরওয়ার্ড বেন্ডিংটা রেখেছি, ইটস অপশনাল, বলি না যে এটা করতে হবে। কেন? আপনি যদি দাঁড়িয়ে ফরওয়ার্ড বেন্ডিং করেন আপনার কিন্তু ডিজিনেস ফিল হতে পারে ফাস্টিং অবস্থায়। আমি ফাস্টিং অবস্থায় আছি, দাঁড়ানো অবস্থায় আমি যদি ফরওয়ার্ড বেন্ডিং করি, হস্ত প্রদর্শন করতে যাই, তাহলে আমার মাথা ঘুরোতে পারে, মাথায় চক্কর লাগতে পারে, চক্কর আসতে পারে। দাঁড়িয়ে যদি ব্যাক বেন্ডিং করতে যাই মাথায় চক্কর আসতে পারে, আমি কিন্তু পড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি জাস্ট সম্ভাবনার কথা বলছি, সেজন্য দাঁড়ানো অবস্থায় ফরওয়ার্ড বেন্ডিংটা রাখি নাই। কিন্তু বসা অবস্থায় জানুশিরাসন, সেটা জানুশিরাসন তাও আবার কি একেবারে মাইল্ড লেভেলে, খুব এলিমেন্টারি বা বেসিক লেভেলে। এরপর হচ্ছে বক্রাসন এবং শশাঙ্গাসন। শশাঙ্গাসন জাস্ট ফর রিল্যাক্সেশন। হ্যাঁ, আর এটা হচ্ছে পবন মুক্তাসন, এটা সুপাইনে এবং প্রোন পজিশনে শুধু ভুজঙ্গাসন। যতটুকু মিনিমাল রাখা যায় আমি সেভাবেই করেছি, যাতে এটা 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারি। এবং এটার যে কিউইং বা সিকোয়েন্সিং, সেটা আমরা এটা ডিপেন্ড করবে পার্টিসিপেন্টের ক্যাপাসিটি এবং ট্রেনারের উপরে। প্রাণায়ামা যদি বলি, প্রাণায়ামের মধ্যে অনেক ধরনের প্রাণায়াম আছে। প্রাণায়ামের মধ্যে আমি পার্টিকুলারলি অমিট করেছি বন্ধ। এখানে বন্ধের বিষয়টা আমি একেবারেই ইন্টেনশনালি অমিট করেছি, যাতে আমাদের অনেক সময় বন্ধ সহ যদি প্রাণায়াম করতে যাই, জলান্ধর বন্ধ হোক বা অন্য যে কোনো বন্ধ যদি আমরা করতে যাই, তখন কারো কারো মাথা হেড স্পিনিং হয়, মাথা ঘুরায়। এটা কিন্তু আমরা যোগা প্র্যাকটিস যারা করি বা যারা করাই, প্রফেশনে যারা আছে, আমাদেরও কিন্তু অনেক সময় কারো কারো হতে পারে, লো ব্লাড প্রেশার থাকুক বা যে কোনো কারণে হোক না করে, এটা হতে পারে। তো সেক্ষেত্রে যারা পার্টিসিপেন্ট থাকবে তাদের যদি ওরকম কিছু হয়, তখন আলটিমেটলি দোষ রমজানের হবে না, দোষ হবে যোগার। সেই জন্য কিন্তু সেফ সাইডে থাকার জন্য আমি বান্ধ বিষয়টাকে বা বন্ধের বিষয়টাকে আমি স্কিপ করেছি। কপালভাতি, তাও কপালভাতির যে 3টা পেস আছে, আমরা একেবারে এলিমেন্টারি পেসটাকে আমি এখানে বলছি হাইয়েস্ট মিডিয়াম পেস আমরা করতে পারি, এর বেশি না। একেবারে এক্সট্রিম পেস যেটাকে বলি যে পার মিনিটে 80 বা 90 টাইমস, হ্যাঁ, স্ট্রোক দেওয়া, এটা আমরা চাইলে স্কিপ করতে পারি। এটা হয়তো বা আপনি নিজে যদি প্র্যাকটিস করেন, আপনি নিজে অ্যাজ এ প্রফেশনাল আপনি চাইলে আপনার প্র্যাকটিস করতে পারেন, সেটা আপনার উপর। কিন্তু পার্টিসিপেন্টদের আসলে এটা করানোটা কতটা ওয়াইজ হবে, আই হ্যাভ ডাউট। নারী শুদ্ধি প্রাণায়াম এবং ভ্রামরি, এক্ষেত্রে এটা আমার কাছে সেফ মনে হয়েছে। দেন লাস্টলি আমরা আসতে পারি রিল্যাক্সেশন এবং শর্ট মেডিটেশন ইন রিল্যাক্সেশন বা ইয়োগা নিদ্রা যদি বলে। এটা আমাদের একটা মোরলেস এইভাবে আমরা আমাদের ইয়োগার যে প্র্যাকটিস রামাদানে এটাকে আমরা সাজাতে পারি। আর আরেকটা হচ্ছে টাইম অফ ইয়োগা প্র্যাকটিস, এটা আপনার ডিপেন্ড করবে। যদিও আমাদের রমাদানের ক্ষেত্রে আসলে হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে যে এখন আমরা ফাস্টিং করার ক্ষেত্রে সেহরিটা আমরা কখন করি, সেহরির টাইম যখন আপনারা ধরেন, আমি যতটুকু জানি যে 14 তারিখ থেকে আমাদের রোজা শুরু হচ্ছে, এবং ইফ আই এম নট রং 14 তারিখে আমাদের ফাস্টিংয়ের সেহরির শেষ সময় মনে হয় 4টা 23 বা 24 কিছু একটা হবে আর কি। যাক, ধরে নিচ্ছে 4:30, হ্যাঁ। তাহলে 4:30 যদি আমাদের ফাস্টিং শেষ হয়, তাহলে আমাদের রোজার ইয়োগার সেশনটা খাওয়ার মিনিমাম 3 থেকে 5 ঘন্টা, ডিপেন্ডিং অন হাউ মাচ উই ইট অ্যান্ড হোয়াট উই ইট। এখন 3 থেকে 5 ঘন্টা যদি আমরা ধরি নেই, 3 ঘন্টাও যদি ধরি, তাহলে 4:30 পরে 7:30 সকালবেলা আমরা করতে পারি। অথবা একেবারে যদি আমরা ধরি যে না ঠিক আছে, আমি আগামীকাল সকালবেলা ইয়োগা করব, আমি ফাস্টিংয়ের যে 4:30 না করে আমি সেহরিটা 4টার মধ্যে শেষ করে ফেলি, তাহলে আমি 6:30 বা 7টার দিকে গেলেও আমার ইয়োগা করা যাবে আশা করি। ডিপেন্ড করবে আপনি সেহরি কখন শেষ করছেন। এবং যদি বিকেলে ইয়োগা করতে চাই, তাহলে আমাদের ইফতারের সময়টা যখন হবে, ইফতারের সময় থেকে খুব বেশি সময় না নেওয়া। অর্থাৎ ধরেন আপনার ইফতারের সময় শুরু হচ্ছে 6:50 ফর এক্সাম্পল, বা 6টার সময় শুরু হচ্ছে, আমি টাইমে ইয়ের জন্য বলছি, 6টার সময় ইফতার শুরু হলো। এখন আপনি ফাস্টিং অবস্থায় আছেন হোল ডে, আপনি যদি 3টার সময় ইয়োগা করেন, তাহলে 3টা থেকে 4টা পর্যন্ত আপনি ইয়োগা শেষ করলেন। 4টা থেকে 6টা এই 2টা ঘন্টা কিন্তু চরম বিরক্তিকর সময় যাবে। কেন? আপনি অলরেডি ফাস্টিং অবস্থায় আছেন, তার মধ্যে আপনি 1 ঘন্টা ইয়োগা করেছেন, আপনার বডি কিন্তু এক্সস্টেড, সুপার এক্সস্টেড, এনার্জি বলে কিছু বাকি থাকার কথা না। আপনি কিন্তু তখন এই এনার্জি বুস্ট আপ করার জন্য কন্টিনিউয়াস প্রাণায়ামের উপরে থাকতে হবে, আপনাকে প্রতি 20 মিনিট পর পর প্রাণায়াম করতে হবে, এই কপালভাতি আর হচ্ছে এক নাশা প্রাণায়াম করতে হবে। আপনার পার্টিসিপেন্ট কিন্তু সেটা করতে পারবে না, কারণ সেটা সে অতটা অ্যাওয়্যার না।
সেক্ষেত্রে ইমিডিয়েট ইফতারের 1 ঘন্টা আগে সর্বোচ্চ ইফতার, আমি ইয়োগা সেশন শেষ করলাম, আমার ইফতারের হয়তো বাকি আছে 25 মিনিট থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যাক্সিমাম, যাতে মানে ইফতারের প্রস্তুতিটাও সে নিতে পারে এবং শরীরটাও যেন খুব বেশি বিরক্তিকর অবস্থায় না থাকে। এইভাবে আমার মনে হয় আমরা ইয়োগার যেই টাইমটা সেটা ইয়ে করতে পারি। আরেকটা টাইম এখানে অবশ্য আমি লিখেছি কিনা, নো, আমার মনে হয় আমি লিখি নাই, সেটা হচ্ছে ইভিনিং টাইম, অর্থাৎ ইফতার শেষ রাত 10টা সাড়ে 10টার দিকে আপনি ইয়োগা করতে পারেন। এটা যদিও এখানে লেখা নেই, জাস্ট ভার্বালি বলে দিলাম, ঠিক আছে। আর প্রাণায়াম, এটার আসলে কোনো স্পেসিফিক টাইম আমি বলছি না, এটা আপনি দিনের মধ্যে 2 থেকে 3 বার 5 বার যতবার ইচ্ছা আপনি করতে পারেন, শুধুমাত্র আপনার খাওয়ার ইমিডিয়েট পরপর না করলেই হয়। সো আই থিঙ্ক দ্যাট ইজ অল। থ্যাংক ইউ। 1 ঘন্টার মধ্যে আমি 8 মিনিট সেভ করলাম, 8 মিনিট আমার প্রফিট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, তবে আমি প্রশ্ন করার আগে বিনয়ের সাথে বলে নিচ্ছি, প্রশ্ন করবেন আমাকে প্রেজেন্টার হিসেবে ট্রিট না করে আমাকে আপনাদের একজন হিসেবে ট্রিট করবেন। আপনার প্রশ্নটার উত্তর আমার জানা থাকতে পারে, নাও থাকতে পারে। আমি খুব খুশি হব যদি আপনার প্রশ্নের উত্তর আমার জানা না থাকে, তাহলে আমি আরও কিছু ফার্দার স্টাডি করার জন্য কিছুটা বুস্ট আপ, কিছুটা গিয়ার পাবো। আর যদি উত্তর জানি তাহলে আর গিয়ারটা পাবো না। ওই আজকে যে এই যে দেখছেন এই যে প্রেজেন্টেশন, এটা এই পর্যন্তই থাকবে, হয়তো ফার্দার স্টাডিটা আবার ওই ধাক্কা না দিলে হবে না। যতই ইয়োগার লাইনে থাকি না কেন, হিউম্যান বিইং তো, একটু ধাক্কা না দিলে চলতে ইচ্ছা হয় না। তো যাই হোক, এখন ফারিয়ার কাছে যাচ্ছি আমি। ফারিয়া, আপনি নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মাজির ভাই। মাজির ভাই অ্যাজ ইউজুয়াল তার কথা দিয়ে, তার বক্তব্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাদের যাদের প্রশ্ন আছে তারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আজাদ ভাই। একটু জানার ছিল, একটু জানার ছিল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই রমজান যেহেতু করোনা, এই সমাজে এই সময় আমাদের খাওয়ার ধরনটা একটু বললে আমার কাছে খুব উপকৃত মনে হতো। আচ্ছা, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আপনি খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিসের কথা বলি, তাইলে আমি আসলে উচিত অনুচিতের কথা বলবো না যে আপনারা এটা করবেন সেটা করবেন, হ্যাঁ, বা এটা উচিত হবে এটা উচিত হবে না। ফাস্টিংয়ের বিষয়টাকে, আচ্ছা, এটা আমি আগেই বলে নিই, এখানে আমি একটা জিনিসের জায়গায় আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেটা হচ্ছে ক্রেডিট দেওয়া। আমি এখন যেই কথাটা বলবো সেটার ক্রেডিটটা পার্শিয়ালি যাবে হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে, কারণ আমি কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে এটা পার্শিয়ালি শিখেছি, এবং এটার পার্শিয়ালি যাবে হচ্ছে টোটাল ইয়োগা ফ্রেটার্নিটির কাছে, কারণ বাকি যা শিখেছি টোটালটা আমি ইন্ডিয়াতে গিয়ে ইয়োগা ফ্রেটার্নিটির কাছ থেকে শিখেছি। তো এটা আসলে ব্যক্তিগতভাবে আমার নিজের কোনো উদ্ভাবিত কিছু না। সেহরিতে প্রথম ফান্ডামেন্টাল রুল, সেহরিতে আমরা অ্যানিম্যাল প্রোটিন, আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল অ্যানিম্যাল লাভার্স, অ্যানিম্যাল প্রোটিন যারা আমরা খাবো, অ্যানিম্যাল প্রোটিন সেহরিতে আমরা স্কিপ করতে পারি। কেন? আমরা যখনই অ্যানিম্যাল প্রোটিন খাবো, অ্যানিম্যাল প্রোটিনটাকে ডাইজেস্ট করার জন্য আমাদের প্রচুর পানির প্রয়োজন হয়। তো যত বেশি অ্যানিম্যাল প্রোটিন আমরা ইনটেক করব, তত বেশি দিনের বেলা আমাদের পিপাসা বা তৃষ্ণার টেন্ডেন্সি তত বেশি বাড়বে। সেজন্য সেহরিতে আমরা অ্যানিম্যাল প্রোটিন স্কিপ করার চেষ্টা করব। 2, ইফতার, বিশেষ করে আপারা এখানে যারা আছেন, আপারা বোনেরা, হ্যাঁ, আপনাদেরকে বলি আপনাদের কিচেনের টাইমটাকে কমায় নিয়ে আসবেন। ইফতার তৈরি করতে গিয়ে ওই যে ভাজা পড়া, ডুবো তেলে ভাজা, এই জিনিসগুলো আমরা টোটালি অ্যাভয়েড করবো। যারা ইয়োগার সঙ্গে আছি তারা তো জানি, চেষ্টা করবেন আপনাদের পার্টিসিপেন্ট যারা আছে, যারা আপনাদের সঙ্গে ইয়োগা করছে, স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট, তাদেরকে বলতে, লাইফ থেকে যদি একটা জিনিস বাদ দিতে বলা হয় এই মুহূর্তে, এই একটা জিনিস বাদ দিবেন, সেটা হচ্ছে ডুবো তেলে ভাজা। আজাদকে বলি, ভাই পুরান ঢাকায় আছেন, আপনার ওই এলাকায় খাবার দাবারের শেষ নাই, আপনি ওইখানে থেকে জিহাদ করতে হবে আপনাকে। ওই বড় বাপের পোলা খায় না কি একটা খাবার আছে, নাম আছে, আমি যদি নাম, তো এই জিনিসগুলো স্কিপ করতে হবে। এটা হচ্ছে আমার থেকে দূরে, ওটা আমার থেকে দূরে। আচ্ছা, ওকে, ফাইন ফাইন। আচ্ছা, এটা হচ্ছে খাবারের এটা, আর এটা মানে আইটেমটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা সবচেয়ে ভালো হবে অনেকে যদি সেহরি করার সময়টা একেবারে কাটায় কাটায় শেষ মুহূর্তে না এসে সেহরি করার পরে যেন আধা ঘন্টা সময় থাকে, এইভাবে যদি আমরা সেহরিটা করতে পারি তাহলে এটা আমাদের জন্য বেটার। আর ইফতার করব কিভাবে করতে পারি, 1 খেজুর, আপনি 2টা নেন বা 5টা নেন, অসুবিধা নেই। আপনার যদি ডায়াবেটিস না থাকে আপনি 5টা খান, অসুবিধা নেই। খেজুর এবং পানি, পানি বলতে সাদা পানি, শরবত না, রুহ আফজা না,
হ্যাঁ, মানে ওই ধর্মীয় যে রুহ আফজা খেলে সওয়াব হয় আর ট্যাং খাইলে গুনাহ হয়, এই সাইকোলজি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, যে ট্যাং হচ্ছে ইহুদিদের তৈরি, ট্যাং খাইলে গুনাহ হয়, রুহ আফজা বাংলাদেশের হামদারদের তৈরি, রুহ আফজা খেলে সওয়াব হয়, এই সাইকোলজি থেকে বেরিয়ে আসতে হবে। all these are garbage, nothing but garbage। কেন? কারণ এখানে সুগার আছে, প্রচুর সুগার আছে, এবং যেখানেই সুগার আছে all these are garbage। তো শুধু খেজুর এবং পানি এটা নিয়ে আপনি ইফতার করতে বসবেন, তারপর আপনি নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়ে এর মধ্যে আপনার 5-7 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় চলে যাবে, তারপর আপনি রাতের খাবার খেয়ে ফেলেন, একেবারে রাতের খাবার, ডিনার শেষ, ব্যাস, তারপরে আবার একবারে গিয়ে সেহরি। এইভাবে যদি আপনি করেন, এই আমার মনে হয় রোজার মধ্যে অটোফেজি হবে না এমন মানুষ পাওয়া যাবে না, আর ওয়েট 3 থেকে 4 কেজি কমবে না এমন মানুষও পাওয়া যাবে না। হ্যাঁ, যারা অলরেডি ওয়েট কমিয়ে একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছেন তারা কিন্তু আর কমবেন না, হয়তো কিছু কমবেন, ভয় পাওয়ার কিছু নাই। আজাদ ভাই আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, আমার মনে হয় আমি উত্তর দিয়েছি, তারপর যদি আর কিছু থাকে। আমি কোনো আইটেম, মানে ওই যে আমি ডায়েটিশিয়ান না, আমি ডায়েটিশিয়ানের ডায়েট চার্ট একেবারে ডিসলাইক করি, মানে যে আপনি অমুকটা খাবেন তমুকটা খাবেন না, ভাই সব না খাবেন। না না না, আমার আমি কথা একটা হচ্ছে আপনি লাইভে সব খাবেন, আপনার মুখে যা রোচে আপনি সবই খাবেন, কিন্তু আপনার আকলটাকে কাজে লাগাবেন যে আমার বডি এটা চায় নাকি চায় না, আমার বডিতে এটা দরকার আছে কি দরকার নাই। আমার যেটা জানার দরকার ছিল অনেকগুলি আমি আমার প্রশ্ন পেয়ে গেছি, এই জন্য আর প্রশ্ন করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক অনেক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি, ধন্যবাদ আজাদ ভাই। আপনাদের আর কারো প্রশ্ন থাকলে এখন করে ফেলুন। আচ্ছা, আমি এর মাঝে তাহলে একটা প্রশ্ন করে ফেলি ভাই, আমার নিজের একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে বিগিনার হিসেবে কপালভাতি করছে এমন মানুষ, যে খুব বেশি দিন হয়নি কপালভাতি করছে এবং রোজাও রাখছে, তাদের ক্ষেত্রে ন্যূনতম কতটুকু সময় কপালভাতি করতে পারবে? আমি একেবারে বিগিনারদের ক্ষেত্রে, আমি যাদেরকে আমি করাই আর কি, আমি বিগিনারদের ক্ষেত্রে বলি যে আপনি যদি একেবারে মনে করেন যে 1 সেকেন্ডে একবার, এটা যদি না পারেন নো প্রবলেম, আপনি 30 সেকেন্ডে 15 বার করেন বা 20 বার করেন, মানে অলমোস্ট 2 সেকেন্ডে একবার। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন, যদি আপনি নিজে নিজে করেন, এটা প্র্যাকটিস করেছি, আমি করে দেখেছি, আপনি 1 মিনিটে 30 বার করেন, তাহলে আপনার এই যে আমরা যদি বলি যেটা বলি যে ন্যাচারাল রিটেনশন অফ ব্রেথ বা কেবল কুম্ভক, এই কেবল কুম্ভকটা আপনি একেবারে হাইয়েস্ট পেইসে যখন করবেন তখন খুব একটা মানে ভালো একটা অনুভূতি এবং দীর্ঘমেয়াদী সেটা হয়, একটা লম্বা সময় ধরে সেই রিটেনশনটা থাকে। আপনি যদি 30 সেকেন্ডে বা 1 মিনিটে যদি 30 বার করেন বা একটু কম করেন, 40 বার করেন, সেই রিটেনশনটা হবে, কিন্তু হয়তো একটু কম সময়ের জন্য হবে। বাট রোজা রেখে ফাস্টিং পিরিয়ডে আপনি 1 সেকেন্ডে একবার না করে, আমার মনে হয় যদি বলেন যে 1 মিনিটে 30 বার বা 40 বার ইনাফ, অর্থাৎ অলমোস্ট 2 সেকেন্ডে একবার বা মানে 2 সেকেন্ডের একটু কম সময়ে একবার। হ্যাঁ, এবার যদি অর্থাৎ মানে যদি পেজটা বলে এরকম হবে, এরকম যে একটু গ্যাপ দিয়ে শুরু করলাম, তারপরে আমি গিয়ে 1 সেকেন্ডে একবার করলাম, এটা আমার কাছে মনে হয় সেফ হবে আর কি। হ্যাঁ, কারণ কপালভাতি করলে অনেকেরই হয় কি একটু ডিজিনেস, মানে ডিজিনেস তো না, এটাকে বলা হয় যে মানে হেড স্পিনিং হয় আর কি, কারো কারো ক্ষেত্রে হয়, বিশেষ করে যারা ওবেস যারা আছে তাদের একটু বেশি হয়। ওবেসরা এমনিতেই পেটটাকে ভেতরে নিতে পারে না, হ্যাঁ, তাদের একটু সমস্যা হয়, সেক্ষেত্রে তারা হয়তো বা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে বডিটাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন আছে আমার, সেটা হচ্ছে যে স্পেসিফিক কোনো আসন আছে কিনা এই রোজার সময়টাতে আমরা একেবারে করাই উচিত না, এমন কোনো কিছু আসন আছে কিনা? একেবারে যদি বলি তাহলে আমার মনে হয় যে, যদিও আমি বলেছি যে এখানে রোজার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইফেক্টিভলি যেটা কাজ করে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আমাদের গ্ল্যান্ড যেগুলো আছে সমস্ত গ্ল্যান্ডের, মানে এটাকে বলা হয় আসলে মানে মাদার গ্ল্যান্ড, হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড। তো মাদার গ্ল্যান্ডের জন্য আমরা যে আসনগুলো করি সেই আসনগুলো আমরা স্কিপ করতে পারি। এর মধ্যে সর্বাঙ্গাসন আছে, এর মধ্যে শীর্ষাসন আছে, তারপর আপনার চক্রাসন যদি বলি, মানে হাফ হুইল পোজ যেটা, হ্যাঁ, চক্রাসন, আমরা চক্রাসন অ্যাভয়েড করতে পারি। রোজা রেখে আমার প্রয়োজন নেই আমার বডিটাকে বেন্ড করে দেওয়া, উল্টো করে বেন্ড করে দেওয়া প্রয়োজন নেই, আমরা আপাতত এখন এটা ডিপেন্ড করবে। যেমন আমি রোজা রেখে আমি দেখেছি যে আমি রোজা রাখি নাই, মানে ইন্টেনশনালি রোজা রাখি নাই, বাট আমি 6 মাস, 6 মাস না, ঠিক আর একটু বেশি হবে, 2020 সালের এপ্রিল মে মাসের দিকে আমি ড্রাস্টিক্যালি আমার ওয়েট লস হয়, মানে লস হয় না, ওয়েট লস করাই আর কি, হ্যাঁ, মানে নিজে ইন্টেনশনালি করিয়েছি। তো ইন্টেনশনালি যখন করিয়েছি, আমার এখনো মনে আছে, তখন আমি মানে আমার ফাস্টিং পিরিয়ডটা হয়ে গেছিলো অলমোস্ট 14 আওয়ার্স বা 13 to 14 আওয়ার্স। ওই সময়ে গিয়ে আমি যখন ইয়োগাটা করতাম,
আমার টার্গেটটা ছিল ওই সময় গিয়ে আমি 1.5 ঘন্টা যোগা করব, করে গিয়ে আমি রাক্ষসের মতো খাবো। মানে এটা ছিল আমার আমার মানে প্রিন্সিপাল আর কি। হ্যাঁ, মানে খাবো একবেলা বা 2 বেলা, যেটাই খাই না কেন প্রপারলি খাবো, বাট আমার এই ফাস্টিং পিরিয়ডটা বেশি থাকবে। ওই যে 13 ঘন্টা পরে বা 14 ঘন্টা পরে আমি যখন যোগা করতে যেতাম, তখন আমি চক্রাসন করতে গিয়ে খেয়াল করতাম যে আমি চক্রাসনে হোল্ড করছি হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিট, কিন্তু হোল্ড করতে গিয়ে আমি ওই মুহূর্তে ওই সময় আমার হেড স্পিনিং আমি ফিল করতাম। এটা আমার অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে আমার বডি ডিহাইড্রেটেড অবস্থায় আছে, আমার ব্রেনে হয়তো গ্লুকোজের স্বল্পতা আছে, বিভিন্ন কিছু হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো সেই কারণে আমি মনে হয় যে এই ধরনের আসনগুলো আমরা স্কিপ করতে পারি। হ্যাঁ, আমিও দেখেছি ভাইয়া যে খালি পেট থাকলে ইনভার্সন টাইপের এক্সারসাইজ গুলো করলে মাথা ঘোরে। ইনভার্সন, হ্যাঁ, এটা মাথা ঘোরা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে ফেলতে পারেন কিন্তু। ফারহানা আপু লিখেছেন ইন্টারেস্টিং সো মেনি টু লার্ন। হ্যাঁ ফারহানা আপু, আজকে খুবই জ্ঞানগর্ভ তথ্যবহুল আলোচনা হচ্ছে, চমৎকার লাগছে, কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এখন আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। মাঝে ভাইকে আমি শেষ একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে চিনির বদলে মধু খেলে ওজন কমে কিনা? চিনির বদলে মধু খেলে ওজন কমে কি না? হ্যাঁ, চিনির বদলে মধু খেলে, চিনির বদলে যদি আপনি যদি ওজন কমানোর চিন্তা করেন, তাহলে আসলে আমার হিসাবে মধুটাও স্কিপ করা বেশ। দরকার, যদি ওজন কমানো টার্গেট করেন। মানে মধু হচ্ছে সুগার। হ্যাঁ, মধুর ভিতরে আপনার যে জিনিসটা আছে চিনির ভিতরে এক্স্যাক্টলি সেই জিনিসটা যে মানে সেম ওয়েতে আছে তা না, বাট মধুর মধ্যে যেটা আছে আনরিফাইন্ড ওয়েতে, আমি যদি অর্গানিক মধুর কথা বলি, আনরিফাইন্ড ওয়েতে আছে, আনরিফাইন্ড স্টেটে আছে, আর চিনিতে সেটা রিফাইন্ড স্টেটে থাকে গ্লুকোজটা। হ্যাঁ, তো এখন যে কোনো গ্লুকোজ যখন আপনি বডিতে সরাসরি ইনপুট দিবেন, তখন সেটা আপনার অটোমেটিক্যালি আপনার টোটাল মেটাবলিজমের মধ্যে একটা গন্ডগোল পাকাবে। হ্যাঁ, এই জন্য সুগারই কোনো কিছুই আসলে ইনপুট দেওয়া উচিত না যদি আপনি ওজন কমাতে চান। আর যদি হ্যাঁ এখন এটার ইম্প্যাক্ট যদি একটু কমাতে চান, তাহলে আপনি মধু খেতে পারেন, তবে সেক্ষেত্রে মাইল্ড অথবা আপনি কি বলবো এটাকে লিউক ওয়ার্ম যে ওয়াটার, হ্যাঁ লিউক ওয়ার্ম না, একটু বেশি গরম, তবে চায়ের মতো গরম না, হালকা গরম পানিতে সাথে লেবুর রস দিয়ে আপনি খেতে পারেন। আমার মনে হয় তাতে আপনি উপকার পাবেন, যদি যেই মানে পাক না কেন। তবে সুগার কোনো অবস্থাতেই না, মধু কিছুটা খাওয়া যেতে পারে। মধুতে অতিরিক্ত ওজন বাড়বে না, কারণ এটা আপনার গ্লুকোজ দিবে ঠিকই, কিন্তু এটার যে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিবে। তবে শুধু ওজন কমানোর টার্গেট থাকলে মধুটাও স্কিপ করা বেটার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কি? আমার মনে হয় নাই। তাহলে আমরা লিভ করতে পারি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে চেষ্টা করেছি আমার মতো করে জাস্ট আমার অভিজ্ঞতা বা আমার ছোট্ট ছোট্ট যে পড়াশোনার ইয়েটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে চেষ্টা করেছি, যাতে এটা মানে জ্ঞান দেওয়ার মতো বিষয় না হয়। আশা করি সেরকম ভাবে কেউ নেননি। আর যদি আমার প্রেজেন্টেশনে কোথাও কোনো কিছুতে আপনাদের মনে হয় যে না আমি ভুল বা আপত্তিজনক কোনো কিছু বলেছি, অনুগ্রহ করে আমাকে ধরিয়ে দিবেন, চেষ্টা করবো সেটাকে শুধরে নেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ, আপনার প্রেজেন্টেশন সবসময় ভালো লাগে। আচ্ছা ভাইয়া, আপনি একটু সেশনটা শেষ করে দেন, আপনি আমাদের মুরব্বী মানুষ। হ্যাঁ, আচ্ছা তাহলে এই মুহূর্তে শেষ করলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। হ্যাঁ, পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানালাম। আচ্ছা।